আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কেমন রয়েছে তোমরা সবাই? আজকে তোমাদের ডে 3 তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের এরকম একটা চলতে থাকবে ডে 3 থেকে ডে 30 পর্যন্ত। আর আজকের ক্লাসের শুরুতেই বলে দিই, তোমরা যেখান থেকে দেখছো আর কি, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। আমি একটু আগে চেক করলাম আমার আরেকটা ফোনে। তোমাদের খুব দ্রুতই আমার অনলাইন সাইকেল শুরু হতে যাচ্ছে আর কি, বোটানি এবং জুলজির উপরে অনলাইন সাইকেল। সো তোমরা যারা ক্লাসটি পরবর্তীতে দেখবা, তোমরা চাইলে আমাদের ইনবক্সে নক করতে পারো। আমাদের সাইকেল খুবই দ্রুত আমরা অ্যানাউন্স করবো আর কি, এবং প্রথম সাইকেলে 3টা অধ্যায় থাকবে, এবং অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো করে চেষ্টা করবো তোমাদেরকে দারুণ দারুণ জিনিসগুলো শেখানোর জন্য এবং পড়ানোর জন্য। আর যারা তোমরা অফলাইন রয়েছো তাদের তো কোনো কথাই নেই। আজকে তোমরা মূলত পেছনে দেখতে পাচ্ছ যে একটা মাইক্রোভিলাইয়ের, বা মাইক্রোভিলাই বলা যাবে না, মূলত ভিলাই, এর থেকে ছোট ছোট অংশগুলোকে মাইক্রোভিলাই আমরা বলবো। তো কিভাবে আমাদের খাদ্যসার শোষণ হয় আমাদের দেহে, তো এই টপিকটা কিন্তু আমাদের পরিপাক ও শোষণ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এইখানে কার্বোহাইড্রেট শোষণ থাকে, প্রোটিন শোষণ থাকে এবং লিপিড শোষণ থাকে। আর এই লিপিড শোষণটা হইতেছে কিন্তু সবচেয়ে বেখাপ্পা টাইপের একটা জিনিস। মাত্র 12 লাইন দেওয়া রয়েছে বইয়ে, কিন্তু 12 লাইনে না মাথা একদম ঘুরাই ফেলে আর কি। এবং এইটা কিন্তু তোমার অ্যাডমিশন বলো, তার থেকেও বড় জিনিস একাডেমিকে কিন্তু একদম সৃজনশীলে চলে আসে এটা। সো আজকের এই টপিকটা কিন্তু তোমার সৃজনশীল এবং অ্যাডমিশন দুটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো আমি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েই কিন্তু আসি, গুরুত্বপূর্ণ টপিক নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে ক্লাস করি। আর আজকে ক্লাস করার আগে প্রথমেই বলে দিচ্ছি, আজকের ক্লাসটা সবাই আগে একটু শেয়ার করো। আমাদের আজকের লেকচারটাতে শুরু করি আর কি। দেখে আমাদের আজকের মূলত লেকচারটা তোমরা জানো আর কি, এটা হচ্ছে পরিপাক এবং শোষণ অধ্যায়ের, মানে আমাদের জুলজির 3 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে পরিপাকিত খাদ্যের শোষণ, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ ফুড। অর্থাৎ আমরা মূলত খাবার তো খাই 3 ধরনের, তাই না? একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, এবং আরেকটা হচ্ছে লিপিড। এই যে শর্করা জাতীয় খাবার সবকিছু ভেঙে আমাদের কিন্তু উৎপাদন করে একটা সরল দ্রব্য, যেটার নাম হচ্ছে গ্লুকোজ। প্রোটিন জাতীয় খাবার সবকিছু ভেঙে উৎপাদন করে কিন্তু অ্যামিনো অ্যাসিড। আর লিপিড জাতীয় খাবার তোমরা জানো সবকিছু ভেঙে উৎপাদন করবে কি বলতো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো এই যে গ্লুকোজ, তারপর অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা আমাদের দেহে কিভাবে অ্যাবজর্ব হবে এটা নিয়ে মূলত পড়া। কিভাবে শোষণ হবে, শোষণ হওয়ার পরে কিভাবে তারা যকৃতে যাবে বা কিভাবে তারা লসিকা নালীতে চলে যাবে, এটাই হচ্ছে আজকে আমাদের প্রধান পড়া। এবং এখান থেকে কিন্তু আমাদের অনেক সৃজনশীল আসে, অনেক খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে লিপিড শোষণ। এটা ভুল করা যাবে না, লিপিড শোষণ বেশ কঠিন একটা জিনিস। ওকে, চলো আমার বোর্ডে লেখা ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু কাইন্ডলি একটু জানাও আর কি। আচ্ছা, তাহলে আমি খুবই খুশি হব। তাহলে খুবই আমি, হ্যাঁ ভাইয়া অনলাইন কোর্স লঞ্চ করেন। হ্যাঁ, আমাদের অনলাইন কোর্স ছিল, বাট আমার নিজের পড়াশোনার কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। এত বেশি চাপ থাকে অফলাইনে তোমার 500-600 জন স্টুডেন্টকে ম্যানেজ করা খুবই টাফ আর কি। বোর্ডে সবকিছু লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা ভাইয়ারা একটু কাইন্ডলি জানাও আর কি আমাকে। তোমরা সবাই কাইন্ডলি আমাকে একটু জানাও সব লেখা কি ঠিক কিনা, সব লেখা কি ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও সবাই। আমার মনে হয় বোঝা যাচ্ছে আর কি তোমাদের। তাহলে প্রথমের দিকে সবাই একটু ভলিউম বাড়াতে হবে। আচ্ছা, ভলিউম বাড়াতে হবে। ভলিউম কি অনেক কম? বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি একটু দেখি ভলিউম বাড়ানোর চেষ্টা আমি একটু করি, ভলিউম একটু বাড়ানোর চেষ্টা করি আর কি আমি। ওকে, তোমরা সবাই আমাকে একটু ভলিউমটা আচ্ছা ঠিক আছে, ওকে, ভলিউমটা আমি দেখে নিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, চলো আমার মনে হয় এবার শোনা যাচ্ছে আর কি। দেখো প্রথমে বলা রয়েছে কি, দেখো কাকে শোষণ বলে আর কি। শোষণের ব্যাপারটা হচ্ছে কি, দেখো কোনো জিনিস অ্যাবজর্ব করা, অর্থাৎ আমরা যে খাবারটা খেলাম এই খাবারটা যখন ভেঙে সরল খাদ্যে পরিণত হলো, এটা আমার দেহ যখন অ্যাবজর্ব করবে এপিথেলিয়ামের মাধ্যমে, তখনই সেটাকে শোষণ বলা হয়। আর আমরা জানি এপিথেলিয়াম কি, এপিথেলিয়াম হচ্ছে যে কোনো জিনিসের একটা আবরণকে বলা হচ্ছে এপিথেলিয়াম। তাহলে দেখো এটা আমাদের কিন্তু 5 নম্বর প্রশ্নের দিকে বেশ আসে, যে মূলত কাকে শোষণ বলে, মানে অ্যাবজর্ব কাকে বলে? যে প্রক্রিয়ায় পরিপাকিত খাদ্যসার আন্তরিক
এপিথেলিয়ামের মাধ্যমে রক্ত প্রবাহ ও লসিকায় প্রবেশ করে, তাকে বলা হচ্ছে শোষণ। তাহলে শোষণ মূলত খাদ্যসার এপিথেলিয়ামের মাধ্যমে গৃহীত হয়ে কোথায় যায় বলতো? রক্ত প্রবাহ এবং লসিকাতে যায়। গুরুত্বপূর্ণ কিন্তু দুইটা জিনিস। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কিন্তু শোষণ বা অ্যাবজর্পশন। এই শোষণ বা অ্যাবজর্পশনের জন্য তোমরা সবাই জানো আমাদের অন্ত্র বলতে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রে এখানে কিন্তু ছোট ছোট সুতার মতো অংশ থাকে, যাদেরকে আমরা বলি কিন্তু ভিলাই। ওকে, আর এই ভিলাইয়ের আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় মাইক্রোভিলাই। এই ভিলাই এবং মাইক্রোভিলাই কি করে? জাস্ট অ্যাবজর্ব করে, শুষে নেয় জিনিসটাকে। ক্লিয়ার? এতটুকু। আসো, এখানে লেখা রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে দেখো, পরিপাকিত খাদ্যসার এবং ভিটামিন, পানি, খনিজ লবণ ইত্যাদি ক্ষুদ্রান্তের মিউকোসা স্তরটা হচ্ছে ভেতরের স্তর, মিউকোসা স্তরের ভিলাই বা এক বচনে ভিলাস, এক বচনে কি? ভিলাস ইত্যাদি কর্তৃক শোষিত হয়। এবং দেখো লেখা রয়েছে এখানে ক্ষুদ্রান্তের আবরণ ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ বলতে কেমন? এই যে এই ধরনের অভিক্ষেপ তৈরি করে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, যেটাই মূলত ভিলাই নামে পরিচিত। আর এই ভিলাইয়ের মূলত দেখো সাইজ দেওয়া রয়েছে, কতটুকু সাইজ? 0.5 থেকে 1 মিলিমিটার। তাহলে বলতো ভিলাইয়ের সাইজটা কতটুকু গুরুত্বপূর্ণ? 0.5 থেকে 1 মিলিমিটার। ওকে, এরপরের দিকে দেখো লেখা রয়েছে ক্ষুদ্রান্তের ডিউরেনামের প্রধানত ক্ষরণের সাথে সম্পর্কিত। আর গুরুত্বপূর্ণ জিনিস, ভিলাই হচ্ছে পরিশোষণের একক। এটা একটা গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে বলতো পরিশোষণের একক কোনটা? ভিলাই। এটা অ্যাবজর্ব করে আর কি। ক্লিয়ার? এখন চলে আসে আর কি, দেখো মূলত আমাদের ক্ষুদ্রান্তের অংশ থেকে তিনটা, একটাকে বলা হয় ডিউরেনাম, 2 নম্বর পার্টকে বলা হয় জেজুনাম এবং 3 নম্বর পার্টকে বলা হয় ইলিয়াম। এর মধ্যে যেটা মূলত ডিউরেনাম, এইটা মূলত ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হতে পারে আন্ত্রিক রস, হতে পারে অগ্নাশয় রস এবং হতে পারে আমাদের কি বলতো ওই যে পিত্তরস। ডিউরেনামের 2 নম্বর পার্টে তোমরা সবাই জানো অ্যাম্পুল অফ ভ্যাটার নামক একটি স্থান রয়েছে, যেখানে কিনা উপর থেকে আসে অভিন্ন পিত্তনালী আর সাইড থেকে আসে অগ্নাশয় নালী বা উইসাং নালী। তাহলে এগুলো সবকিছু ক্ষরণ হয় কিন্তু ডিউরেনামে। তাহলে ডিউরেনাম কিন্তু মূলত শোষণ খুব বেশি করতে পারে না। ডিউরেনামটা মূলত ক্ষরণ বা সিক্রেট করে, আর শোষণের কাজ মূলত কে করে বলতো? শোষণের কাজ মূলত করে জেজুনাম এবং ইলিয়াম। এই দুইটা কিন্তু শোষণ সবচেয়ে বেশি করে আর কি। ক্লিয়ার? এরপরের দিকে চলে আসে আর কি, দেখো বলা রয়েছে মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট। এবং প্রতি বর্গ মিলিমিটারে কতটি থাকে বলতো? 10 থেকে 40টি। আর এই সামগ্রিক ভিলাই মিলে তারা যে একটা তল গঠন করেছে, সেই তলটা হবে 10 বর্গমিটার। তাহলে বলতো সকল ভিলাই মিলে যে একটা তল গঠন করে, সেটার নাম কি বলতো? সেটার নামটা হচ্ছে ব্রাশ বর্ডার। একটা তল গঠন করে যার নাম ব্রাশ বর্ডার। আর ব্রাশ বর্ডারের সামগ্রিক জায়গাটা কত বর্গমিটার? আমাদের লিখে দেওয়া চমৎকার ভাবে 10 বর্গমিটার। ক্লিয়ার? এতটুকু। আচ্ছা, এরপর আমাদের এখানে একটা চমৎকার কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে ব্রাশ বর্ডার। তারা উপরিতলে একটা কি বর্ডার গঠন করে? ব্রাশ বর্ডার। ব্রাশ বর্ডারটা কি জিনিস চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ব্রাশ বর্ডারটা ধরে রাখো এটা হচ্ছে মাইক্রোভিলাই, এটাও মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই বলতে আমরা ছোট ভিলাইকে বুঝালাম। ওকে, ভিলাইয়ের ছোট্ট বাচ্চার নামই মাইক্রোভিলাই। আচ্ছা, ধরো এটাও একটা মাইক্রোভিলাই একটা অংশ। কিন্তু একটা জিনিসের দিকে খেয়াল করে আর কি, দেখো যে আমাদের এই যে এই তল, তারপরে এই যে তল, এগুলো খুবই কাছাকাছি থাকলে তাদেরকে একরকম ভাবে এরকম একটা তলের মতো লাগে আর কি। এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার। এই অংশটুকুকে কি বলা হচ্ছে বলতো? ব্রাশ বর্ডার। ওকে, আর এই যে সামগ্রিক যে একটা তল, ভিলাইয়ের যে একটা সামগ্রিক তল, এই তলগুলো নিয়ে মূলত আমাদের কি গঠন হচ্ছে? আমাদের একটা ব্রাশ বর্ডার গঠন হচ্ছে, যেটা কিনা কত বর্গমিটার? 10 বর্গমিটার। তাহলে কত বর্গমিটার এটা বলতো? 10 বর্গমিটার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো। আমার মনে হয় দেখতে পাচ্ছ আর কি তোমরা সবকিছুই। তোমরা কি কোথা থেকে দেখছো একটু আমাকে কাইন্ডলি একটু জানাও দেখি। এতটুকু কি বোঝা গেছে এটাতে? আমাকে একটু যদি বলতা। কত বর্গমিটার এটা বলো তো? 10 বর্গমিটার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো সব আমাকে একটু জানাও আর কি এটা কত বর্গমিটার আর কি। ওকে, দেখতে পাচ্ছ আর কি তোমরা সবকিছু। তোমরা কি কোথা থেকে দেখছো একটু আমাকে কাইন্ডলি একটু জানাও দেখি। এতটুকু কি বোঝা গেছে এটাতে? আমাকে একটু যদি বলতা। 10 বর্গমিটার। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, চলো সব আমাকে একটু জানাও আর কি এটা কত বর্গমিটার আর কি। ওকে, একটু শুনতে চাই যে এটা কত বর্গমিটার, বাচ্চারা বলো তো আমাকে একটু কত বর্গমিটার।
যে এটা কত বর্গ মিটার, একটু শুনতে চাই যে এটা কত বর্গ মিটার বাচ্চারা। আচ্ছা ঠিক আছে, চলো, আমার মনে হয় যে এটা আমরা বুঝতে পারছি আর কি এতক্ষণে। এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখো সেটা হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের এই পড়াটাতে। ওকে, পড়াটাতে আমরা এখানে আসলাম আর কি। দেখো সেটা হচ্ছে এইখানে মূলত মাইক্রোভিলাই নিয়ে আলোচনা করা হয়েছে আর কি চমৎকার ভাবে। মূলত মাইক্রোভিলাই তো ভিলাইয়ের একটা অংশ, বাট এই অংশটা মূলত ভিলাই বলা হচ্ছে। আর এই ভিলাইয়ের ছোট অংশকে মাইক্রোভিলাই। আমি তোমাদেরকে বারবারই বলছি এই জায়গাটাতে। দেখো এই ভিলাইয়ের কি কি অংশ থাকে আর কি। ভিলাই তো থাকে মূলত অন্ত্রে, তাই না, চুলের মতো বা সুতার মতো যে অভিক্ষেপ। দেখো এখানে লেখা রয়েছে স্তম্ভাকার আবরণী কোষ, যাকে বলা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম, যেহেতু এটা দেখো কলামের মতো উঁচু একটা অংশ। এই যে আমরা যে খাবারটা খাই, এই খাবারের যে খাদ্য সার, এই খাবারের খাদ্য সারগুলো গ্রহণ করে কিন্তু এই ভিলাই, অর্থাৎ গ্লুকোজও গ্রহণ করবে ভিলাই। এরপর আমার অ্যামিনো অ্যাসিড গ্রহণ করবে ভিলাই, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গ্রহণ করবে ভিলাই। এর মধ্যে একটা জিনিসের দিকে খেয়াল করে দেখো, এই যে এই অংশটুকু দেখো, এটাকে বলা হচ্ছে উপশিরা, যেহেতু নীল শিরা। আর এই যে দেখো লাল অংশটুকু, এটাকে বলা হচ্ছে উপধমনী। ওকে, আর এদের মাঝখানে দেখো যেখানে ধমনী এবং শিরার রক্তের বিনিময় ঘটে, সেটাকে কিন্তু আমরা বলি কি বলতো, কৌশিক জালিকা বা ক্যাপিলারি। কৌশিক জালিকা বা ক্যাপিলারি, ক্লিয়ার? এখন এইখানে দেখো লেখা রয়েছে অ্যামিনো অ্যাসিড, এখানে দেখো কাইলোমাইক্রন। এটা নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কাইলোমাইক্রন। দেখো এই কাইলোমাইক্রনটা দেখছো এই সবুজ নালীর মধ্যে ঢুকছে। তাহলে দেখো কাইলোমাইক্রন কোন নালীর মধ্যে ঢুকছে, সবুজ নালীর মধ্যে ঢুকছে, এবং এই সবুজ নালীটাকে বলা হচ্ছে ল্যাকটিয়াল। সবুজ নালীটাকে কি বলা হচ্ছে, ল্যাকটিয়াল। তাহলে দেখো ওই যে আমাদের গ্লুকোজের যদি আমি কথা বলি, তাহলে যদি আমি গ্লুকোজের কথা বলি বা অ্যামিনো অ্যাসিডের কথা বলি, তারা সবাই কিন্তু দেখছো এই যে উপশিরা বা আমাদের উপধমনী এর মধ্যে থাকছে। কিন্তু দেখো সবকিছুর ভিড়ে উপশিরা এবং উপধমনী বাদ দিয়েও কাইলোমাইক্রন নামক এই বড় বড় কণাগুলো তারা কিন্তু ঢুকছে সবুজ নালীতে। আর এই সবুজ নালীকে বলা হচ্ছে ল্যাকটিয়াল। আর ল্যাকটিয়ালটা হচ্ছে মূলত লসিকা তন্ত্রের একটা অংশ। তাহলে ল্যাকটিয়ালটা হচ্ছে মূলত লসিকা তন্ত্রের একটা অংশ। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা যে দেখলাম যে সবুজ নালীতে এটা ঢুকে গেল কাইলোমাইক্রন, এই অংশটার নামটা কি বলতো, ল্যাকটিয়াল। আর এই লসিকা নালীতে এটা আস্তে আস্তে চলে গেল আমাদের দেহের লসিকা সংবহন তন্ত্রের সাথে যুক্ত হলো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভিলাসের মাধ্যমে খাদ্যবস্তু শোষণের একটা ছবি। কিন্তু এটার পরবর্তীতে ব্যাখ্যার দিকে আমাদেরকে যেতে হবে, এবং এই ব্যাখ্যাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পরীক্ষাতে আসবে। চল আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই। হ্যাঁ, 10 বর্গমিটার কোন ব্যাচের ক্লাস? এইটা এইচএসসি 26, 27, এইচএসসি 25, এটা সবার জন্য ক্লাস আর কি। ইন্টারমিডিয়েটে এটা সবার জন্য ক্লাস। এইটাতে সবাই একটু কমেন্টস করে একটু জানাও দেখি আর কি আমাকে। চলো এরপরে আমরা একটু চলে যাই আর কি। দেখে এরপরে আমাদের যে টপিকটাতে যাব সেটা হচ্ছে, দেখো নিচে লেখা রয়েছে কি, নিচে লেখা রয়েছে এই জায়গায় স্নেহদ্রব্যের সরল উপাদানগুলো ভিলাসের ল্যাকটিয়েলের মাধ্যমে, কি বলছে, ল্যাকটিয়েলের মাধ্যমে, ছোট ছোট লসিকা নালীর ল্যাকটিয়েলের মাধ্যমে শোষিত হয়ে কোথায় প্রবেশ করে, লসিকা তন্ত্রে বা লিমফ্যাটিক সিস্টেমে প্রবেশ করে। খাদ্য শোষণ প্রধানত দুই ভাবে সম্পন্ন হয়, একটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ আর একটাকে বলা হয় সক্রিয় শোষণ। ওই যে আমাদের উদ্ভিদ যেরকম পানি শোষণ করে, অর্থাৎ যে প্রক্রিয়াতে বা যেই কাজটি করতে আমাদের কোনো শক্তি লাগবে না সেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয়, আর যেটাতে শক্তি লাগবে সেটাকে বলা হয় সক্রিয়। যেমন কি নিষ্ক্রিয় শোষণে কোনো এটিপি লাগে না, আর সক্রিয় শোষণে কি এটিপি লাগে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু বলে দিই আর কি। মূলত নিষ্ক্রিয় শোষণের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কিন্তু ব্যাপন প্রক্রিয়া। তাহলে নিষ্ক্রিয় শোষণের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ কোন প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। আর ব্যাপন প্রক্রিয়া আমাদের বডিতে কি কি শোষিত হয় জানো? একটা হচ্ছে কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ উৎপাদন করে সেই গ্লুকোজ, এবং অ্যামিনো অ্যাসিড ভেঙে কি উৎপাদন, প্রোটিন ভেঙে কি উৎপাদন করবে বলতো, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, এই যে এই কয়েকটা জিনিস মূলত ব্যাপন প্রক্রিয়া বা নিষ্ক্রিয় প্রক্রিয়া কি হয় বলতো, আমাদের দেহে শোষণ হয়। কিন্তু এই যে সক্রিয় শোষণ, এই সক্রিয় শোষণে কিন্তু ঝামেলা আছে। সক্রিয় শোষণে শক্তি লাগে, এবং লিপিড জাতীয় যে পদার্থ অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ লবণ, কোন লবণ বলতো, খনিজ লবণ। কোন লবণ, খনিজ লবণ। খনিজ লবণ এটা কিন্তু শোষিত হয় আমাদের সক্রিয় পদ্ধতিতে বা সক্রিয় শোষণ পদ্ধতিতে আর কি। আচ্ছা, ওকে, আমার মনে হয় এতটুকু আমরা বুঝতে পেরেছি এতক্ষণ পর্যন্ত। কোন লবণ, খনিজ লবণ। খনিজ লবণ এটা কিন্তু শোষিত হয়।
হ্যাঁ, জিহাদ উত্তর দিচ্ছে, ঋতুপর্ণ উত্তর দিচ্ছে 10। ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা এর পরের দিকে আমরা একটু যাই, দেখি আমাদের কি বলা হয়েছে এই জায়গাটাতে। আমাদের এখানে বলা হয়েছে নিচে বিভিন্ন ধরনের খাদ্যসার শোষণ প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হলো। আমরা একটু আগে বলছি না যে আমাদের মূলত 3 ধরনের খাবারের প্রধান শোষণ থাকে, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন এবং আরেকটা হচ্ছে লিপিড জাতীয় খাবারের। বলতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার মূলত কি উৎপাদন করে? আমরা যতই গামলার পরে গামলা ভাত খাই না কেন, রুটি খাই না কেন, মূলত উৎপাদন করবে তো গ্লুকোজ, তাই না? বাট এর সাথেও আসবে কি? ফ্রুক্টোজ উৎপাদন করতে পারে গ্যালাক্টোজ ইত্যাদি। অর্থাৎ দেখো লেখা রয়েছে শর্করা প্রধানত মনোস্যাকারাইড, মনো মানে একটা স্যাকারাইড থাকবে, ওকে, স্যাকারাইড বা একক শর্করা রূপে শোষিত হয়। খেয়াল করো, শর্করা পরিপাকের পর যে সকল খাদ্য উৎপাদন হয় সেগুলো হচ্ছে স্বাভাবিক। শর্করা পরিপাকের পর সরল খাদ্য কি উৎপাদন হচ্ছে? দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং কি গ্যালাক্টোজ উৎপাদন হচ্ছে। এরা সবাই কিন্তু মনোস্যাকারাইড। আর এই যে সরল যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ উৎপাদন হচ্ছে, এরা কিন্তু জেজু নামের যে ভিলাই থাকবে, জেজু নামের ভিলাই কর্তৃক সুন্দরভাবে ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হবে। আর ব্যাপন প্রক্রিয়া মানে কিন্তু নিষ্ক্রিয় প্রক্রিয়া। তাহলে দেখো ক্ষুদ্রান্তের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষে খেয়াল করে দেখো সক্রিয় শোষণ, মানে সক্রিয়ভাবে তো হতেই পারবে, কোনো সমস্যা নাই এটা, কিন্তু তার সাথে সাথে কি শোষণ বলতো? ব্যাপন প্রক্রিয়ায় গ্লুকোজ এবং অন্যান্য সরল শর্করা শোষিত হয়ে রক্তচালকের মাধ্যমে কোথায় পৌঁছাবে? পোর্টাল সংবহন। এবং কোন পোর্টাল রয়েছে আমাদের রয়েছে হেপাটিক পোর্টাল। আমাদের কোনো রেনাল পোর্টাল সিস্টেম নেই, আমাদের রয়েছে হেপাটিক পোর্টাল। ওকে, প্রবেশ করে ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। চমৎকার একটা কথা বলছে আর কি। তাহলে আমরা এখানে কি বলতে পারছি? এখানে বলতে পারছি জটিল শর্করা মনোস্যাকারাইড রূপে শোষিত হয় এবং তারা উৎপাদন করে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। আর এরা জেজু নামে কিন্তু, জিরো নামে না কিন্তু, ইলেমে না কিন্তু, কোথায় বলো? জেজু নামের ভিলাই কর্তৃক শোষিত হচ্ছে। ওকে, এবং শোষিত হওয়ার পরে কোন পদ্ধতিতে শোষিত হয়? সক্রিয় পদ্ধতিতে তো হইতেই পারে, এছাড়াও তারা ব্যাপন প্রক্রিয়াতে হয়। আর যেটাই ব্যাপন সেটা কিন্তু নিষ্ক্রিয়, ভুল করা যাবে না। অর্থাৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় দুই পদ্ধতিতে তারা শোষিত হতে পারে আর কি, জেজু নামের ভিলাই কর্তৃক। আর এই শোষণ প্রক্রিয়ায় সহায়তা করে 2টা হরমোন, একটা নাম হচ্ছে ইনসুলিন আর একটা নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। ক্লিয়ার এতটুকু? কিন্তু কথাটা হচ্ছে ইনসুলিন খরিত হচ্ছে কোথা থেকে বলতো? ইনসুলিন খরিত হচ্ছে কিন্তু আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। তাহলে আমি যদি এখানে যাই, একটা চমৎকার কথা যদি যাওয়া যায়, সেটা হচ্ছে ইনসুলিন। বলতো ইনসুলিন কই থেকে খরিত হচ্ছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এবং ইনসুলিন মূলত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোন কোষ থেকে? বিটা সেল থেকে খরিত হয় বা বিটা কোষ থেকে খরিত হয়। আর একটা লেখা রয়েছে গ্লুকোকর্টিকয়েড। এটা একটু জেনে নিই আর কি। আমরা জানি অ্যাড্রেনাল বলে একটা গ্ল্যান্ড থাকে কিডনির উপরে, যেটাকে বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, GLAND। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আবার 2টা পার্ট থাকে, অংশ থাকে। একটা বাইরের স্তরকে বলা হয় কর্টেক্স, আর ভেতরের স্তরটাকে বলা হয় মেডুলা। ওকে, মেডুলা বলা হচ্ছে। আর এই কর্টেক্স মানে বাইরে যে স্তর, এই কর্টেক্স থেকে মূলত উৎপাদন হয় একটা হরমোন যার নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। তাহলে দেখো আমরা মোটামুটি বুঝে ফেললাম ইনসুলিন কই থেকে খরিত হচ্ছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। মানে অগ্নাশয়ের কোষগুচ্ছ থেকে। কোন কোষ? বি কোষ থেকে। আর গ্লুকোকর্টিকয়েড কই থেকে ক্ষরণ হচ্ছে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে। ক্লিয়ার? এবং এই 2টা কিন্তু তারা কি শোষণে সহায়তা করছে? শর্করা শোষণে সহায়তা করছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ আর কি। শেষ। তাহলে আমাদের এটা হয়ে গেল আর কি, এটা আমরা বুঝতে পেরেছি আর কি। এর পরের দিকে আমরা যদি একটু যাই, তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে পাবো প্রোটিন বা আমিষ শোষণ। একই জিনিস আমরা জানি, আমরা এই যে মাছ মাংস যা কিছুই খাই না কেন, এটা সবশেষে কিসে পরিণত হবে বলতো? অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, তাই না? আর অ্যামিনো অ্যাসিডকে তো অবশ্যই আমাদের যকৃতে যে জমা হতে হবে। আর যকৃতে যাওয়ার জন্য আমাদের দরকার হেপাটিক পোর্টাল সিস্টেম। এখানে তো রেনাল পোর্টালে কোনো সুযোগ নেই মানুষের দেহে। তাহলে এই অ্যামিনো অ্যাসিড এটাও আমাদের কি কর্তৃক শোষিত হবে বলতো? আমাদের ক্ষুদ্রান্ত কর্তৃক শোষিত হবে এবং হেপাটিক পোর্টালের মাধ্যমে বা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এটা কোথায় যে স্টোর হবে বলো? যকৃতে। এবং এখানেও কিন্তু তারা সক্রিয় বা ব্যাপন প্রক্রিয়াতে শোষিত হবে।
আর ব্যাপন প্রক্রিয়া মানে তোমরাই বলো, কমেন্টসে আমাকে জানাও কি হবে এটা? নিষ্ক্রিয়। অর্থাৎ যেটাই ব্যাপন প্রক্রিয়া সেটাই কিন্তু নিষ্ক্রিয়। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। স্বাভাবিক শারীরবৃত্তীয় অবস্থায় আমিষ শুধু অ্যামিনো অ্যাসিড রূপে শোষিত হয়। একটু আগে বলছি অ্যামিনো অ্যাসিড ক্ষুদ্রান্তের ডিউটোনাম এবং জেজোনামে, দেখো এখানে কিন্তু একটু প্যাচ থাকতে পারে, খেয়াল করে দেখো এখানে কিন্তু শুধু জেজোনামে, দেখছো কার্বোহাইড্রেট শুধু জেজোনামে, আর আমাদের যেটা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড এটা কোথায় হচ্ছে বলতো? আমাদের জেজোনামে হবে, সেই সাথে সাথে কোথায়? ডিউটোনামে একটু আংশিক শোষণ হবে। অংশের ভিলাইয়ের প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ বা ব্যাপন, ব্যাপন মানে নিষ্ক্রিয় শোষণ, ওকে, শোষিত হয়ে রক্তচালকের মাধ্যমে পোর্টাল সংবহন। কোন পোর্টাল? একই জিনিস, হেপাটিক পোর্টাল। পোর্টাল সংবহনের মাধ্যমে কোথায় যাবে বলতো? হেপাটিক, হেপাটো মানে যকৃতে যাবে এবং তারা যকৃতে স্টোর হবে আর কি। আচ্ছা, আর এখানে মূলত একটা হরমোন সহায়তা করে যার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। খুবই চমৎকার নাম, শুনেই দেখা যাচ্ছে যে থাইরক্সিন মানে থাইরয়েড, আমাদের গলায় যেটি সবচেয়ে বড় গ্রন্থি থাকে এখান থেকে খরিত হয়। আর এই থাইরক্সিনকে বলা হয় কিন্তু, লিখে রাখো, T4। থাইরক্সিনকে বলা হয় কি ফোর? T4 হরমোন। কারণ আমাদের থাইরয়েড থেকে খরিত হয় মূলত 3 ধরনের হরমোন। কয় ধরনের হরমোন? থাইরয়েড থেকে খরিত হয় কয় ধরনের হরমোন বলতো? 3 ধরনের হরমোন। তাহলে আমি যদি এখানে লিখি যে থাইরয়েড থেকে খরিত হচ্ছে হরমোন, তাহলে থাইরয়েড থেকে খরিত হচ্ছে কয় ধরনের হরমোন বলতো? 3 ধরনের। একটাকে বলা হচ্ছে T3, একটাকে বলা হচ্ছে T4। T4 মানে থাইরক্সিন, আর আরেকটা এটাকে বলা হয় ক্যালসিটোনিন। ওকে, এটা কিন্তু আমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা হয়ে গেল। তাহলে এই যে থাইরয়েড গ্রন্থি থেকে আমরা মূলত 3 ধরনের হরমোন পাই, T3, T4 এবং ক্যালসিটোনিন। এর মধ্যে T4 মানে থাইরক্সিন, আর ট্রাই আয়োডোথাইরোনিন, ট্রাই মানে 3, তাহলে ট্রাই আয়োডোথাইরোনিন বলতে আমরা T3 বুঝবো। তো যাই হোক, এটাতে যাচ্ছে না। আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল। তাহলে দেখো কার্বোহাইড্রেট শোষণে বা গ্লুকোজ শোষণে সহায়তা করছিল কারা কারা? আমাদের 2টা হরমোন সহায়তা করছিল, একটা ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। আর অ্যামিনো অ্যাসিড বা আমিষ বা প্রোটিনের অংশগুলো শোষণ করতে সহায়তা করছে কোথায়? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন, বা যেটাকে আমরা কি বলবো? T4 বলবো। কি বলবো? T4। ওকে, আচ্ছা চলো এরপরে আমরা যে জায়গাটাতে আসবো সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে প্যাচালো জিনিস। কয় লাইন আছে চলো একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 লাইন তোমার 12টা বাজিয়ে দিবে। অর্থাৎ এই যে আমাদের লিপিড শোষণ, এই 12 লাইন তোমার 12টা বাজিয়ে দিবে আর কি এটাতে, বুঝছো? এবং এখানকার কিছু গুরুত্বপূর্ণ একদম মানে হটকেক টাইপের কিছু ওয়ার্ড আমি তোমাদেরকে একটু প্রথমে দাগিয়ে দিচ্ছি আর কি। এবং এই অধ্যায়ের শুরুতেই বা এই লাইনের শুরুতেই কিন্তু বলা রয়েছে লিপিডের শোষণ কিছুটা জটিল। তো ভাই শুধু এমনি এমনি তো বলে নাই যে কিছুটা জটিল, এখানে সত্যিই জটিল আছে আর কি। এবং এটাতে দয়া করে যাদের মনোযোগ এখনো আসে না, এখানে দয়া করে ফোকাস করো, বিশ্বাস করো অনেক সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব। বইয়ে যত কিছু লেখা থাক না কেন, তোমাদের সহজভাবে উপস্থাপন করার দায়িত্ব তো আমার, তাই না? কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাও, আমি একটু দেখি। একটু জাস্ট দেখতে চাই কে কোথা থেকে দেখছো তোমরা। ওকে, আচ্ছা HSC 27 থার্ড ব্যাচ কুষ্টিয়া থেকে দেখছে আর কি, তাই না? ও তাসনিম জামিল, ওকে তাসনিম, থ্যাংক ইউ। অনেক দূর থেকে তো দেখছো তোমরা ভাইয়া ক্লাস, সবাই ভালোই লাগতেছে। দেখো আর কি, দেখো
চলো তাহলে আমরা এই জায়গাটাতে একটু মনোযোগ দিই। দেখো সবার ভালো করে মনোযোগ দেবে, আগে একবার রিডিং পড়ে নেবা, কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট একবার রিডিং করবো আমরা। ক্লিয়ার? চলো আমার সাথে পড়া শুরু করি। লিপিডের পরিপাকজাত বস্তু হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড। দাগায় ফেলে আর কি। এর মধ্যে গ্লিসারল মানে গ্লিসারিন যেটা, এবং অধিকাংশ ছোট ফ্যাটি অ্যাসিড ক্ষুদ্রান্তের গহ্বর থেকে সরাসরি কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় ভিলাসের প্রাচীরে শোষণ হয়। তাহলে দেখো আমাদের লিপিডজাত খাবার ভেঙে উৎপাদন হলো 4টা। কয়টা উৎপাদন হয়েছে? 4টা। একটাকে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড। আবারও বলি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, তাই না? এই 4টা কিন্তু তৈরি হয়েছে। এই 4টার মধ্যে গ্লিসারল মানে গ্লিসারিন মানে পানির মতো জিনিস, আর ছোট ফ্যাটি অ্যাসিড এরা ব্যাপন প্রক্রিয়াতেই শোষিত হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় প্রক্রিয়াতে শোষিত হয়ে যাবে। তাহলে দেখো পড়ে থাকছে কারা কারা? পড়ে থাকছে এই জায়গাতে অন্যদিকে বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড। বড় বড় ফ্যাটি অ্যাসিড এবং কি মনোগ্লিসারাইড, তারা পিত্ত লবণ সহযোগে, পিত্ত লবণ বলতে সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট সহযোগে মাইসেলি নামক একটা ছোট্ট স্নেহকণা গঠন করে। তাহলে মাইসেলি নামক একটা ছোট্ট স্নেহকণা গঠন করে। তাহলে কারা কারা? যারা নিষ্ক্রিয় পদ্ধতিতে ব্যাপন হয়েছে মানে শোষিত হয়েছে তারা তো হয়ে গেছে, তাহলে পড়ে আছে কারা? যারা বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা এবং মনোগ্লিসারাইড, তারা পিত্ত লবণ সহযোগে মানে পিত্ত লবণ পাইছে। এই 3টা জিনিস মিলে তারা একটা মাইসেলি গঠন করছে। আর এই মাইসেলির সাথে আরো 2টা জিনিস যুক্ত হয় পরবর্তীতে। দেখো মাইসেলির সাথে কোলেস্টেরল এবং চর্বি দ্রাব্য ভিটামিন ইত্যাদি মাইসেলের অন্তর্ভুক্ত হয়। তাহলে চর্বি দ্রাব্য ভিটামিন বলতে তো আমরা বুঝি কি কি বলতো? আমাদের কি কি থাকবে? এ ডি ই কে। চর্বি দ্রাব্য ভিটামিন তাহলে আমাদের কি কি থাকবে? এ ডি ই কে। এই 4টা হচ্ছে চর্বি দ্রাব্য ভিটামিন। তাহলে দেখো মাইসেলি একটা ছোট্ট চর্বি কণা। তাহলে এই মাইসেলিতে আমরা কি কি পাইলাম? মাইসেলি গঠন হইলো 1 নম্বরে দেখো বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা মাইসেলি। 2 নম্বরে কি থাকবে বলতো? এই জায়গায় মনোগ্লিসারাইড থাকলো। 3 নম্বরে চলে আসো পিত্ত লবণ। এই 3টা, তার সাথে আরো যুক্ত হলো কোলেস্টেরল এবং চর্বি দ্রাব্য ভিটামিন। এই 5টা জিনিস মিলে যে একটা ছোট্ট কণা তৈরি করলো তার নাম মাইসেলি। এতটুকু ক্লিয়ার? আমরা আরো বুঝবো, তার নাম মাইসেলি আর কি। মাইসেলি হইছে। ওকে, চলে আসো ক্ষুদ্রান্তের শোষণকারী কোষের মুক্ত প্রান্তের সংস্পর্শে, মানে যে ভিলাই থাকে ওই ভিলাইয়ের মুক্ত প্রান্ত, একটা প্রান্ত তো নারীর সাথে লাগানো থাকে, আর একটা প্রান্ত এরকম সুতার মতো দুলতে থাকে। মুক্ত প্রান্তের সংস্পর্শে এলে পিত্ত লবণ বাদে মানে পিত্ত লবণ যায় না, পিত্ত লবণ বাদে মাইসেলির অন্যান্য উপাদান মাইসেলি থেকে বেরিয়ে এসে দেখো আবারও দেখো কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায় শোষণকারী কোষের ভেতরে প্রবেশ করে। শোষণকারী কোষ বলতে মাইক্রোভিলার ভেতরে প্রবেশ করে। তাহলে খেয়াল করো মাইসেলি গঠন হইলো। মাইসেলি গঠন হওয়ার পরে শুধুমাত্র মাইসেলির পিত্ত লবণ বাদে বাকি যে 4টা উপাদান সবাই ভিলাইয়ের কোষের ভেতরে ঢুকছে। তাহলে পিত্ত লবণ বাদে মাইসেলির বাকি 4টা উপাদান সবাই ভিলাইয়ের কোষের ভেতরে ঢুকে গেছে। আর যখনই ভিলাইয়ের কোষের ভেতরে পিত্ত লবণ বাদে বাকি 4টা উপাদান ঢুকলো তখনই তার একটা আলাদা নাম হয়ে গেল আর কি। ওকে, তখনই তার নামটা হয়ে গেল ট্রাইগ্লিসারাইড। অর্থাৎ যখন সে ভিলাইয়ের কোষের ভেতরে ঢুকছে তখনই তার নামটা হয়ে গেল কি বলতো? ট্রাইগ্লিসারাইড। ওকে, এখন ও যখন ভেতরে ঢুকে গেল, ভিলাইয়ের কোষের ভেতরে যখন ঢুকে গেছে, তখন ট্রাইগ্লিসারাইডের বাইরে আমার জামার মতো কিছু আবরণ পড়ছে। তখন ট্রাইগ্লিসারাইডের বাইরে কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিনের আবরণ পড়ে, আর তখন এটাকে বলা হয় কাইলোমাইক্রন। তখন এটার নাম কি হয়ে গেল? কাইলোমাইক্রন। তাহলে খেয়াল করো, যখন শোষণকারী কোষ অথবা ভিলাইয়ের কোষের ভেতরে এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার সাথে সাথে তার নাম হয়ে গেল ট্রাইগ্লিসারাইড। হওয়ার পরে তার সাথে আরো একটু মশলা যুক্ত হলো। মশলার নাম কি? কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিন। একটু আবরণ যুক্ত হলো। আবরণ হওয়ার সাথে সাথে তখনই ট্রাইগ্লিসারাইড পরিণত হলো কিসে বলতো? কাইলোমাইক্রনে। কিসে পরিণত হয়েছে? কাইলোমাইক্রন। এবং কাইলোমাইক্রনটা একটু আকারে বড়, যেহেতু অনেক চর্বি টর্বি জমা হয়েছে বা অনেক আবরণ পড়ছে। তখন খেয়াল করো এ সকল স্নেহকণা এক্সোসাইটোসিস, এক্সো মানে বাইরে, সাইটো মানে কোষ, সিস মানে প্রক্রিয়া, মানে কোষের বাইরে যাওয়ার প্রক্রিয়া। তাহলে দেখো এই যে ট্রাইগ্লিসারাইড এবং কাইলোমাইক্রন এরা কোথায় থাকছে? ভিলাইয়ের কোষের ভেতরে থাকছে। কিন্তু এই কোষের ভেতর থেকে তারা আরেকটা জায়গায় বের হয়ে চলে যাবে। তারা আরেকটা জায়গায় যে বের হয়ে চলে যাচ্ছে এই প্রক্রিয়ার নামটাই এক্সোসাইটোসিস। এক্সো মানে কি বলো? এক্সো মানে বাইরে, সাইটো মানে কি? কোষ, সিস মানে প্রক্রিয়া, মানে কোষ থেকে বাইরে যাওয়ার প্রক্রিয়া। এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় শোষণকারী কোষ থেকে বেরিয়ে তারা লসিকা নালী তথা ল্যাকটিয়েলে প্রবেশ করবে।
ল্যাকটিয়ালে প্রবেশ করবে, আর সেখান থেকে লসিকাতন্ত্রের মাধ্যমে শিরাতন্ত্রের রক্ত প্রবাহে ছড়িয়ে যায়। ওকে, আর থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। এই কথাটা একটু খেয়াল করো, আগের লাইনটা এখানে তুলে দিছে আর কি, অর্থাৎ এই লাইনটা আমার এখানে কোনো কাজের না। আমিষ নিয়ে আমি পড়াশোনা করতেছি না এই জায়গাতে, আমি পড়াশোনা করতেছি কি নিয়ে বলতো? লিপিড নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে আমার থাকবে কোন পর্যন্ত? শিরাতন্ত্রের রক্ত প্রবাহে প্রবেশ করে। তাহলে দেখো তো, ওই যে ভিলাইয়ের যে কোষগুলো থাকবে, ওই ভিলাইয়ের কোষ থেকে যখন সে ল্যাকটিয়াল বা লসিকা নালীর ভিতরে ঢুকে যাবে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? এক্সোসাইটোসিস। আর এরপরে সে লসিকা তন্ত্রের মাধ্যমে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে আমার মনে হয় এই জায়গাটা তোমার একটু বোঝা একটু উচিত আর কি। এই জায়গাটাতে খুবই সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এখন আসো জিনিসটা নিয়ে আমরা একটু রিক্যাপ করি ভালোভাবে আর কি। চলো আরো একটু ভালোভাবে বুঝি আর কি, এটাতে খেয়াল করি। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা ভিলাই, এটা হচ্ছে একটা কি বলতো? ভিলাই। আর এই ভিলাইয়ের এই জায়গায় আমরা একটু তাকাই, দেখো এখানে হচ্ছে এক একটা করে কোষ, ভিলাইয়ের এক একটা করে কোষ। ক্লিয়ার? ধরে রাখো ভিলাইয়ের এক একটা করে এগুলো হচ্ছে কোষ। এই কোষগুলোই মূলত শোষণ করে, অ্যাবজর্ব করে। কি করে? অ্যাবজর্ব করে, তাই না? আর এটা হচ্ছে সেই ল্যাকটিয়াল নালী। তাহলে সবুজ নালীটার নামটা কি? সবুজ নালীটার নামটা হচ্ছে ল্যাকটিয়াল। আমি এটা এই দিকে লিখলাম, ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল হচ্ছে সবুজ নালীটার নাম। তাহলে চলো জিনিসটা কিভাবে কাজ করে ফার্স্ট অফ অল দিকে দেখি। আমরা জানি লিপিড শোষণ কিছুটা জটিল। লিপিড জাতীয় খাবার প্রথমে ভেঙে যে উৎপাদন করে চারটা জিনিস। প্রথমে আসবে ফ্যাটি অ্যাসিড, তারপরে কি বলতো? গ্লিসারল, এরপরে কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। এই জায়গাতে দেখো, তাহলে লিপিড জাতীয় খাবার, লিপিড কোন জাতীয় খাবার বলতো? লিপিড জাতীয় খাবার ভেঙে উৎপাদন করবে কি? ফ্যাটি অ্যাসিড, এফএ মানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এবং মনোগ্লিসারাইড। মনোগ্লিসারাইডকে এমজি দ্বারা আমি প্রকাশ করব অনেক সময়। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে কি আসলো? ছোট ছোট ফ্যাটি অ্যাসিড কণা এবং গ্লিসারল, এরা ব্যাপন প্রক্রিয়াতেই কি হবে বলতো? শোষিত হবে। যেটা ব্যাপন প্রক্রিয়া সেটাই নিষ্ক্রিয় প্রক্রিয়া। শেষ। তাহলে দেখো পড়ে থাকছে কে কে? পড়ে থাকছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় এফএ, বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা এবং মনোগ্লিসারাইড। আর এদের সাথে যুক্ত হয়েছে কে বলতো? পিত্ত লবণ। এই তিনটা মিলে তারা গঠন করলো একটা ছোট্ট চর্বি কণা, যার নাম মাইসেলি। কিন্তু মাইসেলিতে আরো দুইটা উপাদান যে যোগ হইলো আর কি, তারা কোরাম গঠন করলো। একটা নাম কোলেস্টেরল, আর একটা নাম হচ্ছে চর্বিতে দ্রাব্য ভিটামিন। অলরেডি আমরা জানি চর্বিতে দ্রাব্য ভিটামিন কোনটা? ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে বলতো মাইসেলের উপাদান মূল ইন টোটাল কয়টা হইলো? 5টা হইলো। একটার নাম কি? দেখো বড় বড় ফ্যাটি অ্যাসিড কণা, মনোগ্লিসারাইড, পিত্ত লবণ, একটু পরে যুক্ত হয়েছে কোলেস্টেরল এবং কি? চর্বি দ্রাব্য ভিটামিন। এই 5টা জিনিস মিলে তৈরি করলো মাইসেলি। এবং মাইসেলিটা কিন্তু এখনো ভিলাইয়ের যে কোষ, এরা এই যে মাইসেলি এরকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বুঝছো? এই যে মাইসেলি এরকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ধরে রাখো এরা এখনো ভিলাইয়ের কোষ কর্তৃক শোষিত হয় নাই। যখন এই মাইসেলিটা খেয়াল করো ভিলাইয়ের এই যে দেখো এই কোষের ভিতরে চলে যাবে, যাওয়ার সময় সে পিত্ত লবণটাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ মাইসেলি যখন ভিলাইয়ের কোষ কর্তৃক শোষিত হবে, তখন পিত্ত লবণ বাদে অন্যান্য উপাদান ঢুকবে কোষের ভিতরে। তাহলে পিত্ত লবণ বাদে কারা কারা ঢুকবে? বড় বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল এবং চর্বিতে দ্রাব্য ভিটামিন। তারা ঢুকে গেল ধরে রাখো এই কোষের ভিতরে। আর যখনই কোষের ভিতরে ঢুকলো, তখনই তার নামটা চমৎকারভাবে হয়ে গেল ট্রাইগ্লিসারাইড। তাহলে শোষণকারী কোষের ভিতরে ঢোকার সাথে সাথে তার নামটা হয়ে গেল কি বলতো? ট্রাইগ্লিসারাইড। ক্লিয়ার? আর ট্রাইগ্লিসারাইড হওয়ার সাথে সাথে তার সাথে আবার কিছু জিনিস এসে যোগ হইল, যার নাম কোলেস্টেরল, ফসফোলিপোপ্রোটিন। যার নাম কোলেস্টেরল আর কি? ফসফোলিপোপ্রোটিন। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? তাহলে জিনিসটা দাঁড়াইলো এই যে ধরে রাখো এর চারিদিকে আবার কিছু উপাদান, সবুজের চারিদিকে আবার কিছু উপাদান যুক্ত হইলো। এই উপাদানগুলো যুক্ত হওয়ার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডের নামটা হয়ে গেল কাইলোমাইক্রন। বলো ট্রাইগ্লিসারাইডের নামটা কি হয়ে গেল? কাইলোমাইক্রন। এবং কাইলোমাইক্রন কই থাকছে বলতো? ভিলাইয়ের কোষের ভিতরে। এটা হচ্ছে ভিলাইয়ের কোষ, এই যে দেখো এগুলো হচ্ছে ভিলাইয়ের কোষের ভিতরে থাকছে। এখন এই কাইলোমাইক্রনটা যখন ভিলাইয়ের কোষ ছেড়ে এই যে দেখো সবুজ ল্যাকটিয়াল নালীতে প্রবেশ করবে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে যখন ভিলাইয়ের কোষ ছেড়ে সে ল্যাকটিয়াল নালীতে প্রবেশ করবে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। আর এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সে যখন এই যে ল্যাকটিয়াল নালীতে চলে আসলো, লসিকা নালীতে চলে আসলো, সে তখন লসিকা নালী পথে লসিকা সংবহনে সারা দেহে পৌঁছে যাবে। এবং এটাই হচ্ছে কিন্তু আমাদের
লিপিড শোষণের সবচেয়ে চমৎকার একটা ব্যাখ্যা। তাহলে আশা রাখি তোমরা এটা একদম অতি সহজে এখন বুঝতে পারবে। 12টা লাইন কিন্তু এখন আর তোমার 12টা বাজাতে পারবে না। ওকে, তো যাই হোক, আমার কথা কি যারা লাইভ করছো তারা কি একটু বুঝতে পারছো? আমাকে একটু যদি কাইন্ডলি একটু জানাও আর কি, তোমরা একটু যদি জানাতে আমার খুব সুবিধা হতো হয়তো বা। তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো আর কি, কেউ চাইলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারো আর কি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো চাইলেই। তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো চাইলে এখান থেকে। বলো যদি একটু বুঝে থাকো, আমাকে একটু কাইন্ডলি একটু জানাও, আমার জন্য সুবিধা হয়, খুব বেশি সুবিধা হয়, আমি একটু তোমাদের সাথে তাহলে ইন্টারেকশনটাও করতে পারবো। আচ্ছা, ইশরাত বলেছে হ্যাঁ, তারপর ঋতু বলছে বুঝেছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা একটু শেয়ার করে দাও না সবাই, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, একটু শেয়ার তো করে দিতেই পারো আর কি তোমরা না ক্লাসটা। আচ্ছা চলো, আমাদের হইছে আর কি, তাহলে আমাদের লিপিড শোষণটাও শেষ। তাহলে আমাদের বাকি থাকছে কি বলতো? বাকি থাকবে আর ছোট্ট কিছু জিনিস, যেটা আমাদের একদমই 2 মিনিটও লাগবে না আর কি। দেখো, পানি শোষণ। ভাই, পানি তো সারা জীবন শক্তিবাদে শোষণ হয়েছে, মানে কি ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয় আর কি। ওকে, এবং ক্ষুদ্রান্তই পানি শোষণের প্রধান স্থল, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে যদি কখনো আসে বলতো পানি শোষণের প্রধান স্থল কোনটা? ক্ষুদ্রান্ত। বৃহদান্ত্র নিয়ে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে এই বই, একটু ভুল হয়ে যায়। ক্ষুদ্রান্তই প্রধান স্থল, এবং প্রত্যেক ঘন্টায় 200 থেকে 400 ml পানি এখানে শোষিত হচ্ছে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। পানি তার শক্তি খরচ করে শোষণ হবে না। তাহলে ক্ষুদ্রান্ত প্রধান স্থল 200 থেকে 400 ml প্রত্যেক ঘন্টায় শোষিত হচ্ছে আর কি। ওকে, আর শোষণের পরে অবশিষ্ট পানি বৃহদান্ত্রে প্রবেশ করে এবং 60 থেকে 80% পানি শোষণ করে বৃহদান্ত্রে, 70 থেকে 80%। আচ্ছা, কোন 70 থেকে 80%? সেটা হচ্ছে ওই যে আমাদের ক্ষুদ্রান্ত যতটুকু অ্যাবজর্ব করে নিল, অ্যাবজর্ব করার পরেও কিছু পরিমাণে পানি থেকে যায়, ওই পানিগুলো যখন বৃহদান্ত্রে যায়, ওই পানির 70 থেকে 80% শোষণ হয় কোথায়? বৃহদান্ত্রে। আর বৃহদান্ত্র থেকে শোষণের পরে কিছু অংশ মলের, মানে কিছু পানি মলের সাথে অবশ্যই তো বের হবে আর কি, নইলে তো মল তো একদম শক্ত হয়ে যাবে আর কি, এটাতে কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে। চলো, খনিজ লবণ শোষণ সবসময় সক্রিয় পদ্ধতিতে হবে। খনিজ লবণ শোষণ সবসময় কোন পদ্ধতিতে হবে? সক্রিয়। এটা একটা স্টার চিহ্ন। তাহলে আমরা একটা দেখতে পেলাম কি জিনিস জানো? সেটা হচ্ছে দেখো, কার্বোহাইড্রেট শোষণ হচ্ছে সক্রিয় বা ব্যাপন পদ্ধতিতে, প্রোটিন শোষণ হচ্ছে সক্রিয় বা কোন পদ্ধতিতে? ব্যাপন পদ্ধতিতে। কিন্তু যদি কখনো বলা হয় সক্রিয় পদ্ধতিতে একমাত্র শোষণ হয় কোনটা? সেটা হচ্ছে খনিজ লবণ, কারণ খনিজ লবণ নিষ্ক্রিয় বা ব্যাপন পদ্ধতিতে শোষিত হতে পারে না। এরপরে দেখো ভিটামিন, বা অনেকে একটু ভাব মেরে বলতে পারে ভাইটামিনস। তো দেখো, চর্বিতে দ্রবীভূত ভিটামিন এ, ডি, ই, কে, এবং খেয়াল করো আমাদের পানিতে দ্রবীভূত ভিটামিন বি এবং সি, এরা ব্যাপন এবং সক্রিয় প্রক্রিয়ায় ইলিয়ামে শোষিত হয়। তাহলে ইলিয়াম একটা নতুন জিনিস পেলাম আর কি আমরা। এর আগে প্রথমটাতে পাইছে কি বলতো? জেজুনাম, তাই না? এরপরে প্রোটিনের ক্ষেত্রে পাইছিলাম কি? ডিউডোনাম এবং জেজুনাম। ওকে, আর এই যে দেখো এইখানে লেখা হচ্ছে ভিটামিন শোষণটা হচ্ছে সক্রিয় বা নিষ্ক্রিয় পদ্ধতিতে, বাট কোথায় হচ্ছে বলতো? ইলিয়ামে হচ্ছে। কোথায় হচ্ছে বলতো? ইলিয়ামে হচ্ছে কি। ওকে, তাহলে এই ছিল মূলত আজকে আমাদের খাদ্য যে শোষণ, এই শোষণের সব ডিটেইলস। ওকে, তাহলে দেখো কতটা সহজভাবে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি আর কি। আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আমাদের ডে 4-এ আমরা আবারও এই অধ্যায় ভিত্তিকভাবে আগাচ্ছি। প্রত্যেক দিনে মোটামুটি ধরে রাখো 8টার দিকে, আমরা 8টা থেকে 8:15-র মধ্যে আমরা লাইভে আসবো। তোমাদের সাথে ইনশাল্লাহ অনেক আলোচনা হবে। আমাদের পেজ এবং গ্রুপের সাথে থাকো, এবং আমাদের অনলাইন কোর্স খুবই দ্রুত শুরু হতে যাচ্ছে। তুমি যদি চাও আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবে আর কি। আশা রাখি তুমি তোমার আশা নষ্ট হবে না ইনশাল্লাহ। ওকে, আর তোমরা যারা ক্লাস করছো, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমাদের সবকিছু ক্ল্যারিফাই কিনা আর কি। ওকে, আর দেখো এরপরে একটা টপিক লেখা রয়েছে, দেখো কি বলছে যে শোষিত খাদ্য সারের পরিণতি।
ওকে, শোষিত খাদ্য সারের পরিণতি, এটা নিয়ে মনে হয় আমাদের নেক্সট দিনে ছোট্ট একটু আলোচনা করলে হবে। ওকে, বাট এটা নিয়ে আমাদের মনে তুমি জাস্ট একটু পড়াশোনা করলে এটা হয়ে যায়। যেমন গ্লুকোজ আমার বডিতে জমা হয় যকৃতে, যকৃতে যে জমা হয় সে কি তৈরি করবে বলতো? গ্লাইকোজেন তৈরি করবে। ওকে, এবার দেখো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড জমা হবে কোথায় বলতো? যকৃতে। এই অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড কি হবে বলতো? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় পরবর্তীতে সে ইউরিয়া উৎপাদন করবে, আর ইউরিয়া উৎপাদন করে প্রস্রাবের মাধ্যমে সেটা বের হয়ে চলে যাবে আর কি। এটাতে বোঝা গেছে এই জায়গাটাই। আর ফ্যাট, অতিরিক্ত ফ্যাট আমাদের বডিতে, মানে চর্বি যেটা লিপিড, এটা আমাদের বডিতে চর্বি হিসাবে জমা হবে আর কি, যে আমাদের মোটা হয়ে যাবো আর কি। এতে করে আমাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই হইতেছে কাহিনী আর কি তাদের। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। ওকে, খুব ভালো লাগলো আর কি তোমাদের সাথে ক্লাসটা নিয়েও আমার ভালো লাগলো আর কি। আচ্ছা, তাসনিম জামিল আপনার স্টুডেন্ট, থ্যাংক ইউ। উইল ইট টেক ক্লাসেস ফর এভরিডে? তানজিম রহমান বলছে হ্যাঁ ইনশাল্লাহ, আমরা প্রায় বেশিরভাগ দিনে ক্লাস নিই আর কি, যদি খুব বড় কোনো সমস্যা না থাকে আর কি। এরপর রিয়ন বলেছে ক্লিয়ার ভাইয়া, ওকে থ্যাংক ইউ। নুসরাত সুলতানা সৌমিক বলেছে জি ভাই থ্যাংক ইউ। আমার মনে হয় যে আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।